চ্যাপ্টার 64 ইনস্টিগেটর। তার গোল্ডেন রিট্রিভার সুসিকে নির্দেশ দেওয়ার পর অড্রে পায়চারি করতে লাগল। বেশ চিন্তিত দেখাচ্ছিল। সেও নিশ্চিত ছিল না যে এই আচার অনুষ্ঠানের ম্যাজিক থেকে কোনো অদ্ভুত কিছু হবে কিনা। চলো শুরু করা যাক। তার চোখ শান্ত হয়ে এলো যখন সে একজন বাইরের দর্শকের মতো পুরো প্রক্রিয়াটা কল্পনা করে দেখল। কিছুক্ষণের মধ্যেই সে একটা নতুন পরিকল্পনা সাজিয়ে ফেলল। অড্রে তার বেডরুমের দরজা খুলল এবং সুসিকে বলল, সুসি, এখানে বসো। অ্যানি বা অন্য কেউ যদি ঢুকতে চায় সাথে সাথে বাথরুমে এসে আমাকে জানাবে। কোনো দুর্ঘটনা যাতে না ঘটে তার ব্যক্তিগত পরিচারিকার কাছে দরজা খোলার চাবি ছিল। সুসি তার দিকে রহস্যময়ভাবে তাকাল এবং 3 বার লেজ নাড়ল। খুব ভালো, আজ দুপুরের খাবারে তোমাকে যা খুশি বেছে নিতে দেব। অড্রে আলতো করে মুষ্টি ঘোরাল। সুসিকে বুঝিয়ে দেওয়ার পর সে বাথরুমে ঢুকল। চারকোনা বাথটাবটা প্রতিটা দিকে 3 থেকে 4 মিটার। তার মধ্যে পরিষ্কার পানি আলতো করে ঢেউ খেলছিল, বাষ্প উঠছিল। দেখতে বেশ স্বপ্নিল লাগছিল। অড্রে একটা আয়তাকার টেবিল গুছিয়ে নিল যেখানে অনেক বোতল সাজানো ছিল। তারপর বাইরে গিয়ে মোমবাতি, উৎসর্গের সামগ্রী আর একটা সাদা আলখাল্লা নিয়ে এলো। এরপরই সে বাথরুমের দরজা বন্ধ করে দিল। সব শেষ হলে অড্রে স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং 4টে মোমবাতির পাশে রাখা একটা স্বচ্ছ হালকা নীল বোতল তুলে নিল। নলাকৃতি বোতলটা আলোয় স্বপ্নীল ঝিলিক দিচ্ছিল। এর মধ্যে ছিল গতকাল সে একটা মিশ্রণ থেকে যে এসেনশিয়াল অয়েল পাতন করে বের করেছিল সেটা। রহস্যবিদ্যার একজন উৎসাহী হিসেবে এসব জিনিসপত্র নিয়ে তার গবেষণার কোনো কমতি ছিল না। তার কাছে নানা রকমের নির্যাস, ফুলের সারাংশ, পারফিউম, এসেনশিয়াল অয়েল আর ধূপ ছিল যেগুলো সে নিজে বাড়িতে তৈরি করত। তাই ফুলের নির্দেশ অনুযায়ী প্রাথমিক প্রস্তুতি সে আগেই সেরে ফেলেছিল। মুনফ্লাওয়ার, গোল্ডমিন্ট, স্লাম্বার ফ্লাওয়ার, ফিঙ্গার্ড সিট্রন আর রক রোজ। কি অদ্ভুত মিশ্রণ! অড্রে আস্তে আস্তে বিড়বিড় করল। ওহ, আচার অনুষ্ঠানের ম্যাজিক শুরু করার আগে শরীর পরিষ্কার করতে হবে আর মন শান্ত রাখতে হবে। এটা দেবতার প্রতি শ্রদ্ধা, মানে টার্গেটের প্রতি। পুরো প্রক্রিয়াটা মাথায় ঝালিয়ে নিতে নিতে সে আচারের এসেনশিয়াল অয়েল বাথটাবের পাশে রাখল। হাত বাড়িয়ে বাড়িতে পরা কাপড় খুলতে শুরু করল। একটার পর একটা সিল্কের কাপড় লন্ড্রি বাস্কেটে পড়ল। অড্রে চুল পেঁচিয়ে খোঁপা করল এবং হাত দিয়ে পানির তাপমাত্রা পরীক্ষা করল। তারপর সাবধানে বাথটাবে নামল, শরীরটাকে আস্তে আস্তে উষ্ণ পানির আলিঙ্গনে ডুবিয়ে দিল। ফুহ! সে আরাম করে শ্বাস ছাড়ল, সারা শরীরে উষ্ণতা অনুভব করল। অস্বাভাবিক রকম শিথিল লাগছিল। একটা আঙুলও নাড়াতে ইচ্ছে করছে না। অড্রে জোর করে নিজেকে তুলল এবং পাশে রাখা স্বচ্ছ হালকা নীল বোতলটা ধরে পানিতে কয়েক ফোঁটা ফেলল। একটা সুগন্ধের ঢেউ ছড়িয়ে পড়ল, নীরবতাকে একটা সতেজ গন্ধে ভরিয়ে দিল। অড্রে কয়েকবার গভীর শ্বাস নিল এবং সন্তুষ্টিতে মাথা নাড়ল। মন্দ না, সত্যিই দারুণ গন্ধ। কি আরামদায়ক, কি আরাম! কোনো কিছু করতে ইচ্ছে করছে না, শুধু চুপচাপ এখানে শুয়ে থাকতে চাই। চুপচাপ, নীরবে, বে। কতক্ষণ কেটে গেছে কে জানে। হঠাৎ অড্রে ঘেউ ঘেউ শব্দ শুনতে পেল। সে চমকে চোখ খুলল, হতভম্ব হয়ে চারপাশে তাকাল। কখন যে সুসি দরজা খুলে ঢুকে এসেছে কোনো ধারণা নেই। সে বাথটাবের বাইরে বসে বিরক্ত চোখে তার দিকে তাকিয়ে আছে। চোখের কোণ মুছতে মুছতে অড্রে টের পেল পানি বেশ ঠান্ডা হয়ে গেছে। আমি ঘুমিয়ে পড়েছিলাম? সে অবচেতনে নিজেকে জিজ্ঞেস করল। সুসি তার দিকে তাকিয়ে রইল, ঘেউ ঘেউ করল না, লেজও নাড়ল না। হাহা, ওই আচারের এসেনশিয়াল অয়েলের বোতলটার প্রভাব সত্যিই দারুণ। হ্যাঁ, সত্যিই দারুণ। অড্রে শুকনো হাসি হাসল এবং প্রাণবন্ত গলায় ব্যাখ্যা করল। সে উঠে দাঁড়াল, একটা তোয়ালে নিল এবং গায়ে জড়িয়ে মুছতে মুছতে পাশে দাঁড়ানো গোল্ডেন রিট্রিভারকে বলল, সুসি, পাহারা দিতে থাকো। অ্যানি বা অন্য কাউকে ঢুকতে দিও না। গোল্ডেন রিট্রিভার বেরিয়ে যাওয়ার পরেই সে চুপি চুপি জিভ বের করল। তোয়ালে ফেলে দিয়ে পরিষ্কার একটা সাদা আলখাল্লা পড়ল। বাথরুমের দরজা বন্ধ করার পর অড্রে যে আচারটা মুখস্থ করেছিল সেটা স্মরণ করল। সে 4টে মোমবাতি তুলে নিল এবং টেবিলের 4 কোণায় রাখল। উপরের বাম কোণায় একটা সাদা রুটি, উপরের ডান কোণায় এক বাটি ফেইনাপ্টার নুডলস। দারুণ গন্ধ, কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে। না, এখন এসব ভাবার সময় না। নিচের বাম কোণায় পায়েলা আর নিচের ডান কোণায় ডেসি পাই। অড্রে ফুলের বর্ণনা অনুযায়ী গম্ভীরভাবে বেদি সাজাল, মাঝখানে 2 বার মাথা নেড়ে নিজেকে সামলে নিল। প্রস্তুতি শেষ হলে সে 4টে মোমবাতি জ্বালাল। একটা রূপালী ছুরি তুলে নিয়ে মোটা লবণের স্তূপে গেঁথে দিল। হারমিসে পবিত্র মন্ত্র উচ্চারণ করার পর অড্রে সুন্দর নকশাযুক্ত ছুরিটা তুলল এবং পরিষ্কার পানি ভর্তি একটা পেয়ালায় রাখল। মনোযোগ কেন্দ্রীভূত করে সে রূপালী পবিত্র ফলা বের করল। মানসিক শক্তি ছুরির ডগা থেকে বের হয়ে চারপাশে ছড়িয়ে পড়ার কথা ভাবল। অদৃশ্য শক্তি ছিটকে বেরিয়ে এল। অড্রে ছুরি ধরে বেদির চারপাশে একবার ঘুরল।
যখন সে অনুভব করল যে আধ্যাত্মিক দেয়াল পুরোপুরি তৈরি হয়ে গেছে, তখন সমস্ত অশুদ্ধতা আর বিক্ষেপ বাইরে ঠেলে দিল। স্পেকটেটর অবস্থা বজায় রেখে সে তার উত্তেজনা আর আনন্দকে আচারকে প্রভাবিত করতে দিল না। সে রূপালী ছুরি নামিয়ে রাখল এবং ছোট্ট হালকা নীল স্ফটিক বোতলটা তুলে নিয়ে প্রতিটা মোমবাতিতে এক ফোঁটা করে ফেলল। ছিড়িক একটা হালকা সুগন্ধ ছড়িয়ে পড়ল, আর অড্রের শরীর, মন আর আত্মা যেন প্রশান্তি খুঁজে পেল। সে গভীর শ্বাস নিল, মাথা নুইয়ে শ্রদ্ধা জানাল এবং হারমিসে মন্ত্র উচ্চারণ করতে শুরু করল। দ্য ফুল যে এই যুগের নয়, তুমি ধূসর কুয়াশার উপরে রহস্যময় শাসক, তুমি হলুদ আর কালোর রাজা যে সৌভাগ্য নিয়ন্ত্রণ করে, আমি তোমার সাহায্য প্রার্থনা করি, আমি তোমার দয়া প্রার্থনা করি। আমি প্রার্থনা করি তুমি আমাকে একটা সুন্দর স্বপ্ন দাও। মুনফ্লাওয়ার, লাল চাঁদের ভেষজ, তোমার শক্তি আমার মন্ত্রে দাও। ফিঙ্গার্ড সিট্রন, সূর্যের ভেষজ, তোমার শক্তি আমার মন্ত্রে দাও। অড্রে মন্ত্র উচ্চারণ শেষ করে তার প্রার্থনার বিষয়বস্তু মনে মনে ভাবতে চাইল। ঠিক তখনই সে আধ্যাত্মিক দেয়ালের ভেতরে একটা নড়াচড়া অনুভব করল। সে দেখল তার হাতের পিঠে একটা গাঢ় লাল তারা ঘুরছে। তার বুক ধক করে উঠল। সে তাড়াতাড়ি চোখ বন্ধ করল এবং মন শান্ত করে আন্তরিকভাবে প্রার্থনা করল। সব শেষ হলে সে বিস্ময়ে চারপাশে দেখল, কিন্তু অদ্ভুত কিছু খুঁজে পেল না। এটুকুই? অড্রে সামান্য ভ্রু কোঁচকে ফিসফিস করল। হলুদ আর কালোর রাজা যে সৌভাগ্য নিয়ন্ত্রণ করে, দ্য ফুল যে এই যুগের নয়। ব্লু অ্যাভেঞ্জারের ক্যাপ্টেনের কেবিনে আলজার উইলসন তার ঝড়ো আলখাল্লা পরে নিঃশব্দে বিকেলে শোনা 3 লাইনের বর্ণনা আবৃত্তি করছিল। সে যেন এর মধ্য দিয়ে সেই ব্যক্তির পরিচয়ের সূত্র খুঁজছিল। সে মাথা নাড়ল এবং স্পষ্টতই বিরক্ত হয়ে উঠে দাঁড়াল, কিন্তু শেষ পর্যন্ত কিছুই করল না। আলজার ব্লু অ্যাভেঞ্জারের ভেতরে স্বস্তিতে ছিল না। এটা ছিল টিউডার রাজবংশের আমলের একটা প্রাচীন জাহাজ, একটা ধ্বংসাবশেষ। যদিও সে ইতিমধ্যে জাহাজের নিয়ন্ত্রণ নিয়েছিল, তার অনুভূতি বলছিল এখনও অনেক লুকানো রহস্য আছে, ঠিক ব্লাড এম্পেররের মতো। তাই সে দ্য ফুলের ক্ষমতা পরীক্ষা করতে জাহাজটা ব্যবহার করার পরিকল্পনা করেছিল, কিন্তু জাহাজের উপরে অজানা আচার অনুষ্ঠানের ম্যাজিক চেষ্টা করতে চায়নি। আলজার কয়েক মিনিট ভাবল, তারপর ক্যাপ্টেনের কেবিন থেকে বের হয়ে ডেকে এল। সে কয়েকজন নাবিককে বলল, আমরা শীঘ্রই রডস্টেড দ্বীপপুঞ্জে পৌঁছাব, সেখানে একদিন নোঙর করব। নাবিকরা সাথে সাথে উল্লাস করে উঠল এবং একসাথে চিৎকার করল, ধন্যবাদ মাই লর্ড। যেহেতু ভুতুড়ে জাহাজে নাবিকদের দরকার ছিল না, তাই জাহাজে খুব কম নাবিক ছিল। রসদ নিয়ে চিন্তার দরকার ছিল না, তাজা খাবার আর পরিষ্কার পানি পর্যাপ্ত ছিল। কিন্তু দিনের পর দিন সমুদ্রে ভেসে থাকা আর প্রায় শেষ না হওয়া দিগন্ত তাদের শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত করে দিয়েছিল। মনে হচ্ছিল সবসময় কিছু একটা চেপে রাখছে, সহ্য করছে, যতক্ষণ না নিয়ন্ত্রণ হারায়। রডস্টেড দ্বীপপুঞ্জ ছিল সোনিয়া সাগরে একটা বিখ্যাত উপনিবেশ। ব্যবসা বাণিজ্য জমজমাট, সব ধরনের শিল্প ছিল সেখানে। আর অপেক্ষা করতে পারছি না। একজন নাবিক কোমর দুলিয়ে এমন একটা অর্থপূর্ণ হাসি হাসল, যেটা সব পুরুষই বুঝবে। জোটল্যান্ড স্ট্রিটের দিকে যাওয়া পাবলিক গাড়িতে ক্লাইন নিশ্চিন্তে খবরের কাগজ পড়ছিল। হঠাৎ চমকে উঠল। মনে হল একটা অলৌকিক কণ্ঠস্বর তাকে ডাকছে। অস্পষ্ট বিড়বিড় তার মনে প্রতিধ্বনিত হল, আর কপাল অনিয়ন্ত্রিতভাবে দপদপ করতে লাগল। যে ডাকের বিষয়বস্তু শোনা যাচ্ছিল না, সেটা যত দ্রুত এসেছিল তত দ্রুতই চলে গেল। মাত্র 10 সেকেন্ডে শেষ। ক্লাইন কপালে চিমটি কাটল এবং মস্তিষ্কের গভীরে দপদপানি সহ্য করল। এটা কি সেই অজানা সত্তাদের গুনগুন যেটার কথা ওল্ড নীল বলেছিল? আধ্যাত্মিক উপলব্ধি বাড়ার ফল? ক্লাইনের মাথায় চিন্তা খেলে গেল, আর হঠাৎ সে দেখল ডান হাতের পিঠে 4টা কালো বিন্দু দেখা দিয়েছে, ছোট্ট অগোচর তিলের মতো। ভাগ্য বৃদ্ধির আচার থেকে আসা 4টে কালো বিন্দু দ্রুত ডুবে গেল, ম্লান হল আর অদৃশ্য হয়ে গেল। ক্লাইন অবাক হয়ে তাকিয়ে রইল, আর একটু আগে কি ঘটল সেই বিষয়ে একটা অতিরিক্ত অনুমান তৈরি হল মাথায়। জাস্টিস বা দ্য হ্যাংড ম্যান কি আমার দেওয়া আচার অনুষ্ঠানের ম্যাজিক চেষ্টা করেছে? আমার চিন্তাধারা কি সঠিক ছিল? সেই 3টে বর্ণনা কি ধূসর কুয়াশার উপরে রহস্যময় জায়গার মধ্য দিয়ে নির্দিষ্টভাবে আমাকেই নির্দেশ করেছে? কিন্তু আমি এখনও যথেষ্ট শক্তিশালী না। তাদের অনুরোধের বিষয়বস্তু শুনতে পাচ্ছি না। জানি না তথ্যটা ধূসর কুয়াশার উপরে জমা আছে কিনা। হ্যাঁ, আজ রাতে ঢুকে নিশ্চিত করা উচিত। ক্লাইন একটু অস্থির আর উত্তেজিত বোধ করল। সে দ্রুত খবরের কাগজ তুলে মুখ ঢাকল, যাতে কেউ তার চেহারার পরিবর্তন দেখতে না পায়। কিছুক্ষণের মধ্যেই সে জাউটল্যান্ড স্ট্রিটে পৌঁছাল এবং ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানিতে ঢুকল। রোজানকে শুভেচ্ছা জানানোর আগেই ক্লাইন দেখল ক্যাপ্টেন ডান স্মিথ বেরিয়ে আসছে। তার হাতে একটা কাগজ, যেখানে একটা প্রতিকৃতি আঁকা। এই অভ্যন্তরীণ গ্রেপ্তারি পরোয়ানাটা দেখো। একজন খুবই নিষ্ঠুর আর ভয়ঙ্কর বিয়ন্ডার টিঙ্গেনে ঢুকেছে। কালো ট্রেঞ্চকোট পরা, টুপিবিহীন ডান চোখ বুলিয়ে যেতে যেতে কাগজটা এগিয়ে দিল।
ক্লাইন সেটা নিল এবং প্রথমেই চোখে পড়ল একটা প্রতিকৃতি স্কেচটা ছিল একটা গোলমুখ ছেলের। দেখতে বন্ধুসুলভ, একটুখানি লাজুক তার ছোঁয়া, বেশ কম বয়সী, সম্ভবত 18-19 বছর। ট্রিস সন্দেহভাজন বিয়ন্ডার। প্রাথমিক অনুমান হল সে একজন সিকোয়েন্স আর্ট ইনস্টিগেটর, এবং আমরা এটাও বাদ দিচ্ছি না যে থিওসফি অর্ডারের পেছনে আছে। আলফালফা গণহত্যার অপরাধী। একজন সাক্ষীর বিবরণ অনুযায়ী সে এনম্যাট বন্দর ছেড়ে টিংজেনে এসেছে। এই মুহূর্তে তার অবস্থান অজানা। ট্রিস আলফালফা, এটা আসলে একজন বিয়ন্ডারের করা অপরাধ? ক্লাইনের হঠাৎ গতকাল বিকেলের স্বপ্ন ব্যাখ্যা আর জয়েস মেয়ারের বর্ণনার কথা মনে পড়ল। সে সাথে সাথে বলল, ক্যাপ্টেন, আমি একজন সাক্ষীকে চিনি। সে খুব সম্ভব একজন গুরুত্বপূর্ণ সাক্ষী। জানি। জয়েস মেয়ার, গতকাল রাতে মেশিনারি হাইভ মাইন্ড আমার সাহায্য চেয়েছিল। জয়েসের স্বপ্নে আমি তোমাকে দেখেছি। অনেক তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে যে আলফালফা ট্র্যাজেডি ট্রিসের কাজ। ডানের ধূসর চোখ অবিচলিত ছিল যখন সে মৃদু হাসল। কি বিরক্তিকর, ক্যাপ্টেন ডট। ভাগ্যিস গতকাল আমার ছুটির দিন ছিল আর অফিসের সময় সিএর হিসেবে কাজ করছিলাম না। ক্লাইন মনে মনে ব্যঙ্গ করল। সরাসরি বসের চোখে ফাঁকি দিতে গিয়ে ধরা পড়ার ভয়টা কোনোরকমে এড়াল। সে বদলে জিজ্ঞেস করল, ইনস্টিগেটর কোন সিকোয়েন্স পথের? থিওসফি অর্ডার কি ধরনের সংগঠন? অন্যদের দিয়ে একে অপরকে খুন করানো কি ট্রিসের পোষণের পার্শ্বপ্রতিক্রিয়া দূর করার পদ্ধতি ছিল, নাকি এটা উন্নতির জন্য প্রয়োজনীয় শর্ত? ডান কয়েক সেকেন্ড ভাবল এবং বলল, কাকতালীয়ভাবে তোমার বিয়ন্ডার আর রহস্যময় সংগঠনগুলো সম্পর্কে প্রাসঙ্গিক তথ্য জানার সময় হয়েছে। তোমাকে সবসময় ওল্ড নীলের আদেশে ঐতিহাসিক দলিল পড়ে যেতে হবে এমন তো না। ক্যাপ্টেন, আমাকে নিয়োগ দেওয়ার কারণ কি তোমার ইতিহাস বিশেষজ্ঞ হওয়া ছিল না? ক্লাইন সমস্যাটা তুলে ধরার সাহস পেল না এবং গম্ভীরভাবে মাথা নাড়ল। ঠিক আছে।